আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের স্টেশন পর্ব ৪। রঞ্জু ভাইয়া এক সন্ধ্যায় চলে গিয়েছিল, আর এক সন্ধ্যায় ফিরল। সন্ধ্যাবেলায় চেনা মানুষকেই অচেনা লাগে, তাকে আরও অচেনা লাগছে। কেমন লোক লোক দেখাচ্ছে। নাকের নিচে গোঁফ, গাল ভর্তি দাড়ি, মাথার চুলও অনেক বড় হয়েছে। তার চেহারাই যে লোক লোক হয়েছে তা না, গা দিয়ে কেমন লোক লোক গন্ধও বের হচ্ছে। আমি দেখলাম অচেনা একজন মানুষের সঙ্গে যেভাবে কথা বলা হয়, বাবা তার সঙ্গে ঠিক সেভাবেই কথা বলছেন। বাবার গলায় কোনো রাগ নেই, কোনো কৌতূহলও নেই। তারপর, তুই ফিরলে কি মনে করে? আমি তো ভেবেছিলাম ফিরবি না। আছিস কেমন? ভালো। দাড়ি কি ইচ্ছা করে রেখেছিস, নাকি কামানোর পয়সা নেই? ভাইয়া জবাব দিল না, দাড়ি চুলকাতে লাগলেন। বাবা বললেন, দাড়িতে উকুন হয়েছে নাকি? টাকা নিয়ে যা, খৈরি করে আয়। এই চেহারা নিয়ে তোর মার সামনে যাবি না, ভয় পাবে। কয়েকদিন ধরে তার শরীরটা খারাপ করেছে। আর তোর পরিকল্পনাটা কি? এইখানেই থাকবি, না ভূপর্যটনে বের হবি? ভূপর্যটক রমানাথ বিশ্বাস সাইকেলে বিশ্ব ভ্রমণ করেন। ভাইয়া ঘাড় সোজা করে দাঁড়িয়ে রইল। বাবা স্টেশন মাস্টারের কোট গায়ে দিতে দিতে বললেন, তোর পড়াশোনা তো হবে না, চেষ্টা করেও লাভ নেই। একটা রিক্সা কিনে দিই, সকাল সন্ধ্যা রিক্সা টানবি। তোর শরীর তো ভালোই আছে, বাইরে বাইরে ঘুরে আরও তাজা হয়ে এসেছিস। রোগাপটকা গরু যেমন ভাটি অঞ্চলের তাজা ঘাস খেয়ে মোটা হয়ে ফিরে, তোকে অবিকল সেরকম লাগছে। রিক্সা টানার কাজ ভালো পারবি, কিংবা স্টেশনে কুলির কাজও করতে পারিস। বাবা বেটা একই জায়গায় কাজ করব, খারাপ কি? বাবার কোনো কথাই কানে যাচ্ছে না এমন ভঙ্গিতে ভাইয়া কলতলায় হাত মুখ ধুতে গেল। আমি ছুটে গেলাম কল চাপতে। ভাইয়াকে এত বেশি অচেনা লাগছে যে আমার খারাপ লাগছে। কাছাকাছি থেকে যদি অচেনা ভাবটা দূর করা যায়। রঞ্জু ভাইয়া চোখে মুখে পানি দিতে দিতে বলল, ফেরার কোনো ইচ্ছা ছিল না, স্বপ্ন দেখে ফিরলাম। স্বপ্নটা না দেখলে ফিরতাম না। কি স্বপ্ন? সাদা রঙের একটা হাতির পিঠে মা বসে আছে, গা ভর্তি গয়না। এই স্বপ্নের অর্থ ভালো না। গয়না পরে পালকিতে ওঠা, হাতি ঘোড়ায় চড়া দেখা খুবই খারাপ। ও, কুসুম আছে কেমন? ভালো। কুসুমকেও একদিন স্বপ্নে দেখলাম। মাথার চুল লম্বা হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত গেছে। মেয়েদের চুল লম্বা দেখাও খারাপ, আবার খাটো দেখাও খারাপ। মেয়েদের মাথা পুরোপুরি কামানো দেখা ভয়ঙ্কর খারাপ। গয়না পরে হাতির পিঠে চড়ার মতো খারাপ। এই ধরনের স্বপ্ন দেখলে সদকা দিতে হয়। ভাইয়া কুসুম আপুর সঙ্গে কথা বলতে গেল। কুসুম আপু দরজা বন্ধ করে ঘুমোচ্ছিল। ইদানিং তার ঘুম খুব বেড়েছে। দুপুরে ঘুমোতে যায়, সন্ধ্যা পর্যন্ত ঘুমায়। তার সারা রাত ঘুম হয় না বলে এই ঘুমটা নাকি খুব দরকার। কুসুম আপু দরজা খুলল। ভাইয়াকে দেখে একটু চমকালোও না। এমনভাবে তাকালো যেন ভাইয়া এই বাড়িতেই ছিল, কোথাও নিরুদ্দেশ হয়ে যায়নি। ভাইয়া বলল, আছিস কেমন? কুসুম আপু বলল, ভালোই আছি, খারাপ থাকবো কেন? তোর চুল দেখি আগের মতোই আছে, কাটার পর লম্বা হয়নি? লম্বা হবার সুযোগ পায় না, একটু লম্বা হলে ঘ্যাচ করে আবার কেটে ফেলি। চুল লম্বা না হলেও তুই নিজে লম্বা হয়েছিস, 1 ইঞ্চি লম্বা অবশ্যই হয়েছিস। কুসুম আপু হাই তুলতে তুলতে বলল, লম্বা হলে তো ভালোই। ভাইয়া কুসুম আপুর খাটে বসতে বসতে বলল, দাড়ি রেখে ফেলেছি, দেখেছিস? দাড়ি রাখার হিস্ট্রিটা শোন। মুরাদনগরের এক পীর সাহেবের বাড়িতে ছিলাম। পীর সাহেবের 2 ছেলে। পীর সাহেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে 2 জন পীরাতি দাবি করে বসেছে। দাফন হয় নাই, তার মধ্যে একে অন্যকে লাঠি নিয়ে মারতে যায় এমন অবস্থা। বিরাট দলাদলি। মুরিদানরাও 2 ভাগে ভাগ হয়ে গেছে। বেশিরভাগ মুরিদান নিদারি পীরের পক্ষে। নিদারি বুঝলি তো, দাড়ি নাই। পীর সাহেবের 2 ছেলের একজন মাকুন্দা, তার নাম নিদারি পীর। অন্যজনের মুখ ভর্তি সিংহের মতো দাড়ি, সেজন্য নাম দাড়ি পীর। কুসুম আপু গল্প শুনে কোনো মজা পাচ্ছে বলে মনে হচ্ছে না, একটু পরপর হাই তুলছে। গল্পের মাঝখানে উঠে দাঁড়িয়ে বলল, যাই গোসল করে আসি, বেশি ঘুমিয়েছি তো, শরীর আঠা আঠা হয়ে আছে।
এই আঠার নাম ঘুম আঠা। ঘুম আঠায় গা ঘিন ঘিন করে। খুব মজার কোনো গল্পের মাঝখানে উঠে চলে যাওয়া কুসুম আপুর খুবই পুরনো অভ্যাস। ভাইয়া কুসুম আপুর এই অভ্যাসের সঙ্গে খুবই পরিচিত। তারপরেও ভাইয়া বেশ মন খারাপ করলো। আমি বললাম, তারপর কি হয়েছে বলো? ভাইয়া হতাশ গলায় বলল, আরেকদিন বলবো, টায়ার্ড লাগছে। তোদের খবর কি বল? খবর ভালো। মার শরীর কি বেশি খারাপ নাকি? হুম, বেশি খারাপ না। সবাইকে চিনতে পারে? হুম। মার জন্য মুরাদনগরের পীর সাহেবের তাবিজ নিয়ে এসেছি। আমাবস্যায় পড়াতে হবে, পূর্ণিমাতে খুলে ফেলতে হবে। কোন পীর তাবিজ দিয়েছে? নিদারি পীর? হুম, আসল জন। ওনার জিন সাধনা আছে, জিনের মাধ্যমে আনায় দিয়েছেন। শেষের দিকে আমাকে অত্যাধিক পেয়ার করতেন। ওনার মৃত্যুর পর জিনগুলির কি হয়েছে? 5টা জিন ছিল, সম্পত্তি ভাগের মতো জিন ভাগ করেছেন। 2 ছেলেকে দুটা দুটা করে দিয়েছেন, আর একটাকে আজাদ করে দিয়েছেন। সবচেয়ে যেটা ভালো ছিল তাকেই আজাদ করেছেন, তার নাম কফিল। তুমি জিন কফিলকে দেখেছ? দেখি নাই, তবে কথাবার্তা শুনেছি। খুবই ফ্যাসফ্যাসে গলা, সর্দি সর্দি ভাব, বাংলায় কথা বলে, তারপরেও সব কথা বোঝা যায় না। মার তাবিজটা কে এনে দিয়েছে? কফিল? জানি না, বড় হুজুর শুধু বলেছেন জিনের মাধ্যমে আনায়াছেন, এর বেশি কিছু বলেন নাই। বড় হুজুর কথাবার্তা খুবই কম বলতেন, তার কথাবার্তা সবই ইশারায়। 1 আঙুল তোলা মানে পানি খাবেন, 1 আঙুল তোলা মানে পানি খাবেন, 2 আঙুল তোলার অর্থ পান খাবেন, 3 আঙুল তুললে তামাক, 4 আঙুলে চা, 5 আঙুলে খানা খাবেন। 2 হাতের 10 আঙুল তুলে বুঝতে হবে আজ দিনের মতো কাজকর্ম শেষ, তিনি মর্তবায় বসবেন। মর্তবা কি? ঘরে দরজা জানালা বন্ধ করে সাধনা। জিনিস সাধনা কঠিন জিনিস। চল যাই, মাকে দেখে আসি। তুমি যাও, আমি যাব না। তুই যাবি না কেন? চিনতে টিনতে পারে না, খারাপ লাগে। মা সন্তানকে চিনতে পারে না, এটা একটা কথা হলো? চিনতে ঠিকই পারে, মুখে বলে না। ভাইয়া আমাকে সঙ্গে নিয়ে মার ঘরে ঢুকলেন। দরজা জানালা সব বন্ধ বলে ঘর অন্ধকার। ঘরে কেমন ধোয়া ধোয়া গন্ধ, মনে হচ্ছে ভেজা খড় পুড়িয়ে ধোয়া দেওয়া হয়েছে। ধোয়া নেই, গন্ধটা আছে। মা শুয়েছিলেন। তিনি ধর্মর করে উঠে বসতে বসতে বললেন, কে? ভাইয়া বলল, মা, আমি রঞ্জু। মা ক্ষীণ গলায় বললেন, টগরের বাবা স্টেশনে গেছেন, আপনি স্টেশনে যান। ভাইয়া বললেন, মা চিনতে পারছো না আমি রঞ্জু? মা মাথার ঘোমটা দিতে দিতে বললেন, জি আমি চিনতে পেরেছি, আপনি বারান্দায় বসেন, আপনারে চা দিব। ভাইয়া ঘর থেকে বের হলেন, নিচু গলায় বললেন, পীর সাহেবের তাবিজটা দিলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। শুধু অমাবস্যা কবে এটা খুঁজে বের করতে হবে। লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা লাগবে, আর লাগবে একটা নতুন শাড়ি। নতুন শাড়ি পরায় তাবিজটা চুলের গোড়ায় বাঁধতে হবে, যন্ত্রণা আছে। ভাইয়া দাড়ি গোফ কামাতে নাপিতের কাছে গেলেন, আমিও সাথে গেলাম। অনেক গল্প জমা আছে, এক এক করে সব গল্প শেষ করতে হবে। ভাইয়াকে দেখে আমার খুবই ভালো লাগছে, এত ভালো লাগবে কোনোদিন ভাবিনি। ভাইয়া শুধু যে দাড়ি গোফ কামালো তা না, মাথাও কামিয়ে ফেললো। মাথা ভর্তি নাকি খুশকি। খুশকির একটাই চিকিৎসা, মাথা কামিয়ে ফেলা। মাথা কামানোর সঙ্গে সঙ্গে ভাইয়ার শরীর থেকে লোক লোক ব্যাপারটা চলে গেল। তাকে এখন আর অচেনা লাগছে না। শুধু মনে হচ্ছে অনেকদিন খারাপ ধরনের জ্বরে ভুগেছিল, জ্বর সেরে শিং মাছের ঝোল দিয়ে পথ্য করেছে। মাথা কামিয়ে ভাইয়া আমাকে নিয়ে চা খেতে গেল। আগে চাই খেতে পারতো না, এখন তার নাকি রেস্টুরেন্টের চা খাওয়া অভ্যাস হয়ে গেছে। ঘরের চা খেতে পারে না। চায়ের অর্ডার দিয়ে গম্ভীর মুখে বলল, তোর পড়াশোনার খবর কী রে? খবর ভালো। স্মৃতিশক্তি বাড়ানোর একটা দোয়াও শিখে এসেছি। পড়তে বসার আগে 3 বার বলতে হয়। দোয়াটা কাগজে লিখে এনেছি, এখন থেকে এই দোয়া আমল করবি। আচ্ছা। আমি আর পড়াশোনা করব না সিদ্ধান্ত নিয়েছি। পড়াশোনা করলে আমিও এই দোয়া আমল করতাম। পড়াশোনা করবে না কেন? আমার পড়াশোনার বিষয়ে পীর সাহেব জিনের সাথে সওয়াল জবাব করেছেন। জিন বলেছে আমার কপালে লেখাপড়া নাই। এখন কি করবে? সার্ভিস করব। জিন বলেছে আমার কপালে ভালো সার্ভিস আছে। ওই পীর সাহেবের বাড়িতে সব কিছুই জিনকে জিজ্ঞেস করে হয়? সব না, গুরুত্বপূর্ণ বিষয়গুলি জিনকে জিজ্ঞেস করতে হয়।
তবে জিন যে সবসময় সত্য কথা বলে তাও না, মিথ্যাও বলে। মানুষ যেমন মিথ্যা বলে, জিনও বলে। অনেকের ধারণা ইবলিশ শয়তান ফেরেশতা। এটা সত্য না। পীর সাহেব বলেছেন ইবলিশ শয়তান হলো জিন। অনেকদিন পর রাতে ভাইয়ার সঙ্গে ঘুমোতে গেলাম। ভাইয়া সারা রাতই গল্প করলো। আমার কেন জানি মনে হলো সে আসলে অপেক্ষা করছে কুসুম আপুর জন্য। বাইরে খুটখাট কোনো শব্দ হলেই সে উঠে বসে, আগ্রহ নিয়ে দরজার দিকে তাকায়। কেউ যখন আসে না তখন বলে, টগর দেখতো কুসুম দরজার বাইরে হাঁটাহাঁটি করছে নাকি। আমি দেখে আসি। দরজার বাইরে কেউ নেই শুনে ভাইয়া খুবই অবাক হয়। এমনভাবে আমার দিকে তাকায় যেন আমার কথা ঠিক বিশ্বাস করতে পারছে না। ভাইয়ার মন ভালো করার জন্য আমি পীর সাহেবের বাড়ির প্রসঙ্গ তুলি। ওইখানে খাওয়া দাওয়া কি করতে? প্রথম দিকে খাওয়া দাওয়ার কষ্ট ছিল। শেষের দিকে হুজুরের সঙ্গে খানাপিনা করতাম। হুজুর কেবল মাছ খেতে পারতেন না। মাছের গন্ধ সহ্য হতো না। বাড়িতে মাছ আনা ছিল নিষেধ। মাংসের মধ্যে সব মাংস খেতেন না। মুরগি খেতেন না। মুরগি নারী জাতির মধ্যে পড়ে, এই জন্য। মোরগ খেতেন। কবুতরের মাংসও খেতেন। আর তার পছন্দের জিনিস হলো বাইগুড়ি। বাইগুড়িটা কি? চড়ুই পাখির মতো পাখি। একসঙ্গে হুজুরে কেবলার জন্য 50-60টা রান্না হতো। আস্ত পাখি, অল্প আঁচে ঘিয়ে ভাজা। পাখিটা মনে হতো মাখনের মতো মোলায়েম। তুমি বাইগুড়ি খেয়েছ? খাবো না কেন? যেসব খাদ্য আল্লাহ পাক হালাল করেছেন সেসব খাদ্য না খেলেও পাপ হয়। ও আচ্ছা। খাওয়া খাদ্য নিয়ে হুজুর কেবলার একটা গল্প আছে, আমার নিজের চোখে দেখা। গল্পটা শুনবি? হুম। কুসুম জেগে থাকলে তাকেও ডেকে নিয়ে আয়, সেও মজা পাবে। এক গল্প তো 3-4 বার বলতে পারবো না, একবারই বলবো। যা, ডেকে নিয়ে আয়। জেগে আছে কিনা কে জানে, রাত তো কম হয় নাই। কুসুম আপু জেগেই ছিল। গল্প শোনার জন্য তাকে ডাকা হচ্ছে শুনে সে মুখ বাঁকিয়ে বলল, যা ভাগ। পীর সাহেবের বাড়ির জিনপরির গল্প শোনা আমার ঠেকা পড়েছে। মাথা ছিলাকে ঘুমায় পড়তে বল। আমি ফিরে এসে মিথ্যা কথা বললাম। কুসুম আপু ঘুমিয়ে পড়েছে। ভাইয়া বিরক্ত গলায় বলল, তাহলে তুই একাই শোন। নিজের চোখে দেখা ঘটনা, অতি চমকপ্রদ। ঘটনাটা হলো, এক লোক হুজুরে কেবলার জন্য রান্না করা গোশত নিয়ে এসেছে। হুজুরে কেবলা এই গোশত না খেলে সে মনে কষ্ট পাবে। হুজুর বললেন, বাবা আমি তো মুরগির গোশত খাই না। মুরগি হলো মাতা শ্রেণী। সে লোক বলল, মোরগের গোশত। হুজুর বলল, খাসি মোরগ না তো? খাসি মোরগও আমি খাই না। খাসি মোরগ হলো শারীরিক খুদ বিশিষ্ট প্রাণী। লোক বলল, হুজুর পশ্চিমের কাবাঘর সাক্ষী, খাসি মোরগ না। হুজুর বললেন, আচ্ছা নিয়ে আসো। গোশত আনা হলো। হুজুরে কেবলা বুকের মাংস ছাড়া কিছু খান না। একটা পিস মুখে দিয়েই থু করে ফেলে দিয়ে বললেন, এটা মুরগির গোশত, মোরগ না। বাবা তুমি কেন আমার সঙ্গে মিথ্যাচার করেছ? হুজুরে কেবলা কথা শেষ করেছেন আর তার সঙ্গে সঙ্গে তেলেসমাতি কাণ্ড। ওই লোকের শুরু হলো শুল বেদনা। কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, হুজুর আমারে মাফ করে দেন, আমার শরীর জ্বল্লা যাইতেছে। তারপর আর কি? হুজুর পানি পড়ে সেই পড়া পানি তার গায়ে ছিটাই দিলেন। সে উঠে বসলো। আশ্চর্য ঘটনা না? আশ্চর্য। শেষের দিকে হুজুরে কেবলা আমাকে কি যে পেয়ার করতেন। কোনো মানুষের তার শরীরে হাত দেওয়ার নিয়ম ছিল না, শুধু আমি দিতাম। তার ঘুমাবার আগে পিঠ মালিশ করতাম। তারও অনেক কায়দা, শুধু আঙুল দিয়ে টিপতে হতো। বেশি জোরেও না, আবার বেশি আস্তেও না। ওনার পা টিপার অনুমতি পেয়েছিলাম শুধু আমি আর ওনার বড় ছেলের ঘরের নাতনি সালমা, মোসাম্মদ সালমা বানু। ওই মেয়েরা দেখলে মাথা ঘুরে পড়ে যাবে। কি যে রূপ! পরিস্তানের পরীরও এত রূপ থাকে না। কুসুমাপুর চেয়েও সুন্দর। খবরদার কুসুমকে এটা বলিস না, মনে কষ্ট পাবে। বলবো না। হুজুরে কেবলার মনে মনে ইচ্ছা ছিল সালমার সঙ্গে আমার বিবাহ দিবেন। সরাসরি আমাকে কিছু বলেন নাই, আকারে ইঙ্গিতে বলেছেন। তোমার ইচ্ছা ছিল না তাই না? বিবাহ কারো ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। 5টা জিনিস আল্লাপাক নিজের হাতে রেখে দিয়েছেন: হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত আর বিবাহ। বিবাহটা আল্লাহর ইচ্ছার উপর। এখানে মানুষের ইচ্ছা বা মানুষের চেষ্টার কোনো দাম নাই। মানুষ নানাভাবে নিজের পছন্দের মেয়ে বিয়ে করার চেষ্টা করে, আর 7 আসমানের উপর বসে আল্লাপাক মুচকি হাসি হাসেন আর বলেন, মূর্খ মানব, তোমাদের তো বলে দিয়েছি বিবাহটা আমি আমার হাতে রেখেছি, তারপরেও এত ফালাফালি করতেছো কেন?
গল্প করতে করতে ফজরের আজান হলো। জুম্মাঘর স্টেশন থেকে অনেক দূরে, কিন্তু আজান পরিষ্কার শোনা গেল। ভাইয়া বিছানা থেকে নামতে নামতে বলল, ফজরের নামাজটা পড়ে ফেলি, অনেক দিনের অভ্যাস, তুই ঘুমায় পড়। আমি ঘুমাতে গেলাম না, ভাইয়ার সঙ্গে কল ঘরে গেলাম। ভাইয়া অজু করতে করতে বলল, ফজর ওয়াক্তে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কেউ যদি বাইরে হাঁটাহাঁটি করে তাতেও সোয়াব আছে। এই সময় আল্লাহ পাক বেহেস্তের সব দরজা খুলে দেন, বেহেস্তি হাওয়া শরীরে লাগে। একবার যাদের শরীরে বেহেস্তি হাওয়া লাগে তাদের দোজক নসিব হয় না। ভাইয়া উজু করছে, আমি তার পাশে বসে শরীরে বেহেস্তি হাওয়া লাগাচ্ছি। হাওয়াটা খুবই আরামদায়ক, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শরীর সামান্য শিরশির করে। আমি হঠাৎ করে বললাম, ভাইয়া কুসুমাপুর কোথায় বিয়ে, এটা কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন? ভাইয়া বললেন, অবশ্যই, এই বিষয়ে মানুষের কোনোই হাত নেই। তুই তার চেয়ে বয়সে কত ছোট, কিন্তু আল্লাহ পাকের আদেশ থাকলে তোর সঙ্গেও বিবাহ হতে পারে। রহিম বাদশাহ আর রুব্বানের বিবাহ হয়েছিল না? রুব্বান ছিল পূর্ণ যুবতী আর রহিম বাদশাহ দুধের শিশু। রুব্বান রহিম বাদশাকে কোলে নিয়ে বেড়াতো। আমি বললাম, আবার জাপানি ইঞ্জিনিয়ারের সাথেও কুসুমাপুর বিয়ে হতে পারে, তাই না? ভাইয়া হতভম্ব হয়ে বলল, জাপানি ইঞ্জিনিয়ার কে? আমি জবাব দিলাম না। অনেকক্ষণ থেকেই ভাইয়াকে চমকে দিতে ইচ্ছা করছিল, এখন চমকে দিলাম। ভাইয়া গম্ভীর গলায় আবার বলল, জাপানি ইঞ্জিনিয়ারটা কে? এই পর্বটি এখানেই শেষ। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।